রোমান ক্যাথলিকদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের চিরপ্রস্থান। ৮৮ বছর বয়সে ভ্যাটিকানে শেষ নিঃশ্বাস ত্যাগ। বিশ্বজুড়ে শোকের ছায়া। সংস্কারে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। গাজায় ১৫ চিকিৎসক হত্যায় ইসরায়েলের তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের। জাতিসংঘের স্বাধীন তদন্তের দাবি। নেতানিয়াহু বাহিনীর হামলায় নিহত ৩২। মার্কিন বিমান হামলায় ইয়েমেনে বেড়েছে হতাহতের সংখ্যা। লেবাননে সামরিক যানে বিস্ফোরণে কয়েকজন সেনার মৃত্যু। পরিকল্পিত কিনা খতিয়ে দেখতে তদন্ত শুরু। এবং ভারতে বিতর্কিত ওয়াকফ আইন বাতিলের দাবিতে হায়দ্রাবাদে জনসমুদ্র। কংগ্রেস সহ বিভিন্ন দলের যোগ দেন হাজার হাজার মানুষ। ৩০ এপ্রিল ঘরে ঘরে আলো নিভিয়ে প্রতিবাদের ডাক। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ওমর ইনান। রোমান ক্যাথলিক চার্চের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিস আর নেই। ৮৮ বছর বয়সে ভ্যাটিকানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই ধর্মগুরু। প্রথম লাতিন আমেরিকান পোপ হিসেবে তার যাত্রা শুরু হয়েছিল বুয়েনোস আইরেস থেকে, শেষ হলো ভ্যাটিকানে। তার প্রস্থানে রোমান ক্যাথলিক চার্চ হারালো এক উদার, সংলাপমুখী ও মানবিক নেতাকে। ১২ বছরের দীর্ঘ পোপের দায়িত্ব পালনে তিনি শুধু ধর্মীয় নয়, বিশ্ব রাজনীতিতেও রেখে গেছেন উল্লেখযোগ্য প্রভাব। বার্ধক্যজনিত জটিলতায় বেশ কিছুদিন ধরেই ছিলেন অসুস্থ। স্থানীয় সময় সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস। ১৯৩৬ সালের ১৭ ডিসেম্বরে আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসে জন্ম নেন হোর্হে মারিও বেরগোলিও। ইতালীয় অভিবাসী পরিবারে বেড়ে ওঠা এই মানুষটি শৈশব থেকেই ছিলেন সাধারণ ও অনাড়ম্বর। বাবা ছিলেন রেলওয়ে কর্মী। কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করলেও তার হৃদয় ঝুঁকে পড়ে খ্রিস্ট ধর্মের প্রচারণায়। ১৯৫৮ সালে জেসুইট সোসাইটিতে যোগ দেন ও ১৯৬৯ সালে যাজক হিসেবে অভিষিক্ত হন। শিক্ষা গ্রহণ করেন আর্জেন্টিনা, চিলি, স্পেন ও জার্মানিতে। যদিও ডক্টরাল গবেষণা শেষ করতে পারেননি, তবুও তার জ্ঞান ও ভাষা দক্ষতা ছিল বিস্ময়কর। দক্ষ ছিলেন স্প্যানিশ, ইতালিয়ান, জার্মান সহ ৮টি ভাষায়। ১৯৯২ সালে তিনি হন বুয়েনোস আইরেসের অক্সিলিয়ারি বিশপ। ২০০১ সালে পোপ জন পল দ্বিতীয় তাকে কার্ডিনাল মনোনীত করেন। ২০১৩ সালের ১৩ মার্চ পোপ হিসেবে নির্বাচিত হন বেরগোলিও। ইতিহাস গড়ে বিশ্বের প্রথম ল্যাটিন আমেরিকান পোপ হিসেবে অভিষেক ঘটে তার। সেন্ট ফ্রান্সিস অব অ্যাসিসির প্রতি শ্রদ্ধা জানিয়ে পোপ নাম হিসেবে বেছে নেন ফ্রান্সিস। এই নামের মধ্যেই নিহিত ছিল তার বার্তা: দারিদ্র্য বিমোচন, বিনয়, আন্তধর্ম সংলাপ ও শান্তি। তার শাসনামলে রোমান ক্যাথলিক চার্চে আসে বেশ কিছু কাঠামোগত ও দৃষ্টিভঙ্গিগত পরিবর্তন। যৌন নিপীড়ন কেলেঙ্কারি, জলবায়ু পরিবর্তন, শরণার্থী সমস্যা কিংবা ইউক্রেন যুদ্ধ, সবকিছুতেই তিনি তুলে ধরেছেন নৈতিক অবস্থান। বার্ধক্যের নানা শারীরিক জটিলতার মধ্যেও দায়িত্ব পালন করে গেছেন নিরলসভাবে। বিনয়ী জীবনযাপন, নিজে রান্না করা, সাধারণ গাড়িতে চলাফেরা, সবকিছুতেই আলাদা করে ধরা পড়েছেন পোপ ফ্রান্সিস। তার মৃত্যু রোমান ক্যাথলিক চার্চের জন্য এক অপূরণীয় ক্ষতি। বিশ্বের প্রতিটি প্রান্তে অনুপ্রেরণা হয়ে থাকবে তার রেখে যাওয়া আদর্শ ও শান্তির বার্তা। কাকলি আখতার, সময় সংবাদ। পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ভ্যাটিকান সিটিতে নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সেন্ট পিটার্স স্কোয়ারে ভিড় করছেন শত শত ভক্ত সমর্থক। সরাসরি দেখব সেই চিত্র। কয়েকদিন আগেও অসুস্থ ছিলেন, বার্ধক্যজনিত নানা রোগে অসুস্থ ছিলেন পোপ ফ্রান্সিস। আমরা গতকালও দেখেছি তিনি ইস্টার সানডে উপলক্ষে ভক্তদের মাঝে তার বাণী পৌঁছে দিয়েছেন। এমনকি তিনি গাজা চলমান যে যুদ্ধ সংঘাত, সে বিষয়েও তিনি বলেছেন আন্তর্জাতিক সম্প্রদায়কে খুব দ্রুত যেন এই যুদ্ধ সংঘাত বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়। আমরা যেমনটি একটু আগে প্রতিবেদনে দেখছিলাম, তিনি তার মানবিক যেই তার বোধ বিবেচনা, সেই বিষয়গুলো তার বক্তব্যে, তার বিভিন্ন সময়ে প্রার্থনার সময় তিনি এই বিষয়গুলো তুলে ধরেছেন। সে কারণে তিনি অনেক গণমানুষেরও নেতায় পরিণত হন। আন্তর্জাতিক রাজনীতিতে তিনি যেমন প্রভাব রেখেছেন, ধর্মীয় গুরু হিসেবে তো বটেই। সে কারণেই আসলে তার প্রতি শ্রদ্ধা জানাতে অনেক মানুষ ভ্যাটিকান সিটিতে ভিড় করছেন। পোপের মৃত্যুর খবর শোনার পরপরই তারা তাকে শ্রদ্ধা জানানোর জন্য সেখানে ছুটে যাচ্ছেন অনেকে। আমরা সেই চিত্র দেখতে পাচ্ছি। সরাসরি ছিলাম ভ্যাটিকান সিটিতে। অন্য প্রসঙ্গ,
ভুল বোঝাবুঝি থেকে গাজায় 15 চিকিৎসককে হত্যার ঘটনা ঘটেছে বলে স্বীকার করেছে ইসরায়েল। রোববার ওই ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করে আইডিএফ। অসম্পূর্ণ ও ভুল প্রতিবেদন দেওয়ার সঙ্গে জড়িত একজনকে বরখাস্ত করা হয়েছে। তবে ইসরায়েলের ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করে জাতিসংঘের অধীনে স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট। গাজায় দখলদার বাহিনীর অব্যাহত হামলায় একদিনে প্রাণ হারিয়েছেন আরও 31 ফিলিস্তিনি। গেল 23 মার্চ ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের অ্যাম্বুলেন্স, জাতিসংঘের গাড়ি এবং দমকল বিভাগের একটি বহরে হামলা চালায় ইসরায়েল। নিহত হন জাতিসংঘের কর্মীসহ 15 জন। রোববার সেই ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। আইডিএফ জানায়, অভিযান সংক্রান্ত ভুল বুঝাবুঝি থেকে এই ঘটনা ঘটেছে। তাদের সেনারা ভেবেছিল দ্রুত গতির গাড়িগুলো শত্রু বাহিনীর। বলা হয়, হেডলাইট বন্ধ ছিল, অনুমতি ছাড়া গাড়িগুলো এগিয়ে এসেছিল। তবে ইসরায়েলি বাহিনীর তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট। তাদের দাবি, এই তদন্ত একতরফা ও পক্ষপাত দুষ্ট। জাতিসংঘের অধীনে একটি স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে সংস্থাটি। এর আগে বিবিসি জানায়, গাজায় 15 জন চিকিৎসা কর্মীকে হত্যার সময় ইসরায়েলি সেনারা 100টিরও বেশি গুলি ছুড়েছে। এর মধ্যে কিছু গুলি মাত্র 12 মিটার দূর থেকে করা হয়েছিল। একটি মুঠোফোনে ধারণ করা ভিডিওর ফরেনসিক অডিও বিশ্লেষণে এমনটি উঠে এসেছে। এর মধ্যেই গাজায় অব্যাহত আছে ইসরায়েলি বর্বরতা। নৃশংস তাণ্ডবে বেড়েই চলেছে নিহতের সংখ্যা। রোববার দখলদার বাহিনীর নতুন করে হামলায় প্রাণ হারিয়েছেন আরও 31 জন ফিলিস্তিনি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবশেষ হিসাব বলছে, এখন পর্যন্ত মারা গেছেন 51,201 জন, আহত 1,16,000-এর বেশি। তবে গাজার সরকারি মিডিয়া অফিসের বক্তব্য আরও ভয়াবহ। তারা বলছে, নিহতের সংখ্যা 61,700 ছাড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও হাজারো মরদেহ চাপা পড়ে আছে বলে মনে করা হচ্ছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। নিরীহ ফিলিস্তিনিদের উপর বর্বরতার প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে। জামায়াতে ইসলামী আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে আগামী 26 এপ্রিল দেশ জুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। একই সঙ্গে ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানিয়েছে রাজনৈতিক দলটি। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রোববার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ফিলিস্তিনি সংহতি মার্চ আয়োজন করে জামায়াতে ইসলামী। চলমান হত্যাযজ্ঞের নিন্দা জানাতে রাজপথে নেমে আসে হাজার হাজার মানুষ। নিহত শিশুদের স্মরণে প্রতীকী প্রতিবাদ জানায় দলটির নেতাকর্মীরা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির নেতা হাফিজ নাইমুর রহমান। ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে আগামী 26 এপ্রিল পাকিস্তান জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দেন তিনি। একই সঙ্গে ইসরায়েলকে সহায়তাকারী ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য বয়কটের আহ্বান জানান। এই ফিলিস্তিনি ইস্যু কেবল রাজনীতি নয়, এটা মানবতার প্রশ্ন, ইমানের প্রশ্ন। ফিলিস্তিনি আর কাশ্মীরের জন্য সব রাজনৈতিক দল এক হন। নিপীড়িত শিশুদের কান্না শুনুন। বিক্ষোভ সমাবেশে নারী ও শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ইসরায়েলকে সমর্থন দেয় যুক্তরাষ্ট্র বিরোধী স্লোগান দেন তারা। 18 মাস ধরে নির্যাতিত ফিলিস্তিনিরা, অথচ মুসলিম নেতৃত্ব নীরব। আমরা একতা চাই, বর্জন চাই ইসরায়েলি পণ্য। পাকিস্তানের সরকার ও বিরোধীরা ফিলিস্তিনিদের সংহতি জানাতে পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করছে না বলেও অভিযোগ করে দলটির নেতারা। রাহনুল রানা, সময় সংবাদ। লেবাননে সামরিক যানে বিস্ফোরণের ঘটনায় 5 সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 7 জন। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় রোববার দেশটির দক্ষিণাঞ্চলে গোলা বারুদ বহনকারী একটি গাড়িতে বিস্ফোরণ হলে এই হতাহতের ঘটনা ঘটে। তবে এটি দুর্ঘটনা নাকি কোনো বহিরাগত হস্তক্ষেপ তা তদন্ত করে দেখছে নিরাপত্তা বাহিনীর বিশেষ ইউনিট। সেনা প্রাণহানির ঘটনায় লেবাননের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ বাড়ছে। ইয়েমেনের রাজধানী সানায় মার্কিন বিমান হামলায় মৃতের সংখ্যা বেড়ে 12 জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও 30 জন। স্থানীয় সময় রোববার রাতে আল ফারাহ মার্কেটে হামলা চালায় যুক্তরাষ্ট্র। হাউথিদের সংবাদ মাধ্যম জানায়, ধ্বংসস্তূপের ভেতরে আটকে পড়াদের উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন উদ্ধারকারী দলের সদস্যরা। সৌদি আরব সীমান্তে সাদা প্রদেশেও মার্কিন সেনারা বিমান হামলা চালিয়েছে বলে জানায় ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীটি। গেল সপ্তাহে হোদেইদা প্রদেশের রাস ইসা বন্দরে যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত 80 জন নিহত হন। হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন ইয়েমেনের সাধারণ মানুষ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরকে ঢেলে সাজানোর প্রস্তাব ট্রাম্পের। থাকবে না গণতন্ত্র ও মানবাধিকার ব্যুরো, আঞ্চলিক কাঠামোতেও ব্যাপক রদবদলের আভাস। পরিবারের সদস্যদের সঙ্গে গোপন সামরিক তথ্য আদান প্রদানের অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে। এক প্রতিবেদনে সিএনএন জানায়, ব্যক্তিগত মোবাইল থেকে সিগন্যাল চ্যাটে ইয়েমেনের হাউথিদের বিরুদ্ধে সামরিক অভিযানের কথা স্ত্রী ও ভাইয়ের সঙ্গে শেয়ার করেছেন হেগসেথ। স্পর্শকাতর তথ্য আদান প্রদান করা নিয়ে তোলপাড় শুরু হয়েছে ওয়াশিংটনে। হেগসেথের সাবেক প্রেস সেক্রেটারি জন উলিওটের দাবি, শিগগিরই চাকরি হারাতে পারেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। 1 মাস আগে ফাঁস হয়েছিল প্রথম সিগন্যাল চ্যাট, যেখানে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস ভুল করে এক সাংবাদিককে যুক্ত করে ফেলেন। ইয়েমেনে হাউথিদের বিরুদ্ধে মার্কিন অভিযানের পরিকল্পনার গোপন তথ্য ছিল সেই চ্যাটে। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও একই বিতর্কে জড়ালেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। প্রতিরক্ষামন্ত্রীর পদে বসার আগে পিট হেগসেথকে সিনেটের সামনে সাক্ষ্য দিতে হয়, পেতে হয় তাদের অনুমোদন। সিনেটে এই প্রক্রিয়া চলার সময় ব্যক্তিগত ফোনে সিগন্যাল চ্যাট গ্রুপ খুলেছিলেন হেগসেথ। সেই গ্রুপে যুক্ত ছিলেন তার স্ত্রী জেনিফার, ভাই ফিল হেগসেথ, আইনজীবী টিম পার্লাটোরে সহ আরও ডজন খানেক ব্যক্তি। সিএনএন জানায়, প্রতিরক্ষামন্ত্রীর পদে বসার পর সেই গ্রুপেই হাউথিদের বিরুদ্ধে হামলার পরিকল্পনার গোপন তথ্য শেয়ার করেন হেগসেথ। প্রতিবেদনে বলা হয়, পিট হেগসেথের ভাই মার্কিন প্রতিরক্ষা দফতরে চাকরি করছেন, তবে তার স্ত্রী প্রশাসনের সঙ্গে যুক্ত নন। এমনকি চ্যাট গ্রুপে থাকা বাকিদের নিরাপত্তা ছাড়পত্র ছিল কিনা তা নিয়েও উঠেছে প্রশ্ন। বিষয়টি এমন সময়ে সামনে এলো যখন বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে হেগসেথের সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন তার দফতরের বর্তমান ও সাবেক কর্মকর্তারা। হেগসেথের সাবেক প্রেস সেক্রেটারি জন উলিয়ট বলেন, পেন্টাগনে 1 মাস ধরে তীব্র অস্থিরতা চলছে। স্পর্শকাতর পরিকল্পনার তথ্য ফাঁস হওয়া থেকে শুরু করে দফতরের কর্মকর্তাদের বরখাস্তের ঘটনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ভারতে বিতর্কিত ওয়াকফ আইন বাতিলের দাবিতে বিশাল জনসমাবেশ হয়েছে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং আসাদউদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের ডাকে হায়দ্রাবাদের ওই সমাবেশে হাজার হাজার মানুষ যোগ দেন। মুসলিমরা কারো কাছে মাথা নত করবে না বলে হুঁশিয়ারি দেন আসাদউদ্দিন ওয়াইসি। জনসমাবেশে উপস্থিত ছিলেন ভারতীয় কংগ্রেস, ভারত রাষ্ট্র সমিতি সহ একাধিক রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আগামী 30 এপ্রিল রাত 9টায় ঘরে ঘরে আলো নিভিয়ে প্রতীকী প্রতিবাদ পালনের ডাক দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরকে ঢেলে সাজানোর প্রস্তাব দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের খসড়া নির্বাহী আদেশে আফ্রিকায় মার্কিন কার্যক্রম গুটিয়ে নেওয়া থেকে শুরু করে গণতন্ত্র, মানবাধিকার ও জলবায়ু ইস্যুতে কাজ করা দফতর বন্ধের প্রস্তাব দেওয়া হয়েছে। আঞ্চলিক কাঠামোতেও ব্যাপক রদবদলের কথা উঠে এসেছে। ক্ষমতা গ্রহণের পর থেকেই একের পর এক নির্বাহী আদেশ জারি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে নিজ দলের পাশাপাশি বিরোধীদের কাছেও সমালোচনার মুখে পড়ছেন তিনি। তার প্রশাসন এবার মার্কিন পররাষ্ট্র দফতর ঢেলে সাজানোর প্রস্তাব দিয়েছেন। খসড়া নির্বাহী আদেশের একটি কপি পেয়েছে নিউ ইয়র্ক টাইমস। এক প্রতিবেদনে গণমাধ্যমটি বলছে, পররাষ্ট্র দফতরের 50% বাজেট ছাঁটাই, বহির্বিশ্বে 10টি দূতাবাস ও 17টি কনসুলেট বন্ধের পরিকল্পনা সব মিলে কূটনৈতিক ইতিহাসে আমূল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে ট্রাম্প প্রশাসন। চলতি সপ্তাহে এই নির্বাহী আদেশ সই করতে পারেন ট্রাম্প। খসড়া প্রস্তাবে সবচেয়ে বড় আঘাত এসেছে আফ্রিকার ওপর। সাব-সাহারা আফ্রিকা বিষয়ক ব্যুরো বিলুপ্ত হবে। এর বদলে ছোট পরিসরে একটি বিশেষ দূতের দফতর গঠন করে বিষয়গুলো দেখভাল করবে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদ। সেই সঙ্গে জলবায়ু পরিবর্তন, শরণার্থী, মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে কাজ করা দফতরগুলো বন্ধ করা হবে। আঞ্চলিক ব্যুরোগুলোকে 4টি উপবিভাগে ঢেলে সাজানো হচ্ছে। ইউরেশিয়া, মিড ইস্ট, লাতিন আমেরিকা এবং ইন্দো প্যাসিফিক, এই 4 বিভাগের অধীনেই পরিচালিত হবে বিশ্ব কূটনীতি। এর বাইরে থাকছে না আফ্রিকা বা কানাডার জন্য পৃথক ব্যুরো। আর মানবিক সহায়তা বিষয়ক ব্যুরোর হাতে দেয়া হবে USAIDর অবশিষ্ট কার্যক্রম। ইন্দো প্যাসিফিকের মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত সহ এই অঞ্চলের দেশগুলো। শিক্ষাবৃত্তির ক্ষেত্রেও কাজই চালাচ্ছে খসড়া নথি। ফুলব্রাইট স্কলারশিপ সীমিত করা হচ্ছে শুধু জাতীয় নিরাপত্তার মতো বিষয়ের জন্য। বাতিল করা হচ্ছে হাওয়ার্ড ইউনিভার্সিটির সঙ্গে চুক্তি, যেখান থেকে পিছিয়ে পড়া গোষ্ঠীর শিক্ষার্থীরা র্যাঞ্জেল ও পিকারিন বৃত্তির আওতায় পররাষ্ট্র দফতরে প্রবেশ করতেন। অর্জিতা সোহেজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে, ইতালির জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগের সুফল পাচ্ছেন বাংলাদেশিরা।
বিলিয়ন ইউরোর এই খাতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব সমৃদ্ধ করছে রেমিটেন্স খাত। নানা কৌশলে বিশ্ববাজারের প্রভাব বিস্তারের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। চীনের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের বাণিজ্য সীমিত করতে চাপ দিচ্ছে দেশটি। এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের স্বার্থ বিরোধী কোনো চুক্তি না করার হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। প্রয়োজনে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র। বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান শুল্ক যুদ্ধের উত্তেজনা নতুন করে ছড়িয়েছে বিশ্ব বাণিজ্য অঙ্গনে। সম্প্রতি বার্তা সংস্থা ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্র থেকে শুল্ক ছাড় বা ছাড় চাওয়া দেশগুলোকে চীনের সঙ্গে বাণিজ্য সীমিত করার জন্য চাপ দিচ্ছে, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে আর্থিক নিষেধাজ্ঞাও। এর প্রেক্ষিতে বিভিন্ন দেশের প্রতি পাল্টা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে চীন সরকার। যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের স্বার্থবিরোধী কোনো চুক্তি না করার বিষয়ে বিভিন্ন দেশকে সতর্ক করেছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। বলছে, চীন দৃঢ়ভাবে এমন যে কোনো চুক্তির বিরোধিতা করবে যা চীনের স্বার্থের ক্ষতি করে এবং প্রয়োজনে কঠোর পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। দেশটি তাদের নিজস্ব অধিকার ও স্বার্থ রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ এবং অন্যান্য দেশের সঙ্গে সংহতি জোরদার করতেও ইচ্ছুক। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, যেসব দেশ বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের দেশগুলো বিনিয়োগ, শিল্প অবকাঠামো, প্রযুক্তিগত জ্ঞান এবং ভোগের ক্ষেত্রে চীনের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল, তারা যুক্তরাষ্ট্রের চাপে মাথা নত করে মেনে নেবে না। বরং যুক্তরাষ্ট্র তথাকথিত সমতার নামে সব বাণিজ্য অংশীদারদের ওপর শুল্ক আরোপ করছে এবং সব দেশকে পারস্পরিক শুল্ক আলোচনায় বসতে বাধ্য করছে বলেও অভিযোগ চীনের। চলতি মাসের শুরুতে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেছিলেন, ট্রাম্পের আরোপিত বাড়তি শুল্ক নিয়ে আলোচনায় বসতে প্রায় 50টি দেশ যোগাযোগ করেছে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। একে অপরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ইউক্রেন ও রাশিয়া। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করে বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কেবল প্রচারের উদ্দেশ্যে এই যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। অন্যদিকে মস্কোর অভিযোগ, 1000 বারের বেশি যুদ্ধবিরতি ভঙ্গ করেছে কিয়েভ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়া বাহ্যিকভাবে যুদ্ধবিরতি মানার ভান করলেও বাস্তবে শত শত কামানের গোলা নিক্ষেপ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লেখেন, শনিবার মধ্যরাত থেকে রোববার দুপুর পর্যন্ত 26টি আক্রমণ চালিয়েছে রুশ সেনারা। পুতিন তার সেনাবাহিনীর উপর নিয়ন্ত্রণ হারিয়েছেন অথবা রাশিয়া প্রকৃত শান্তি চায় না বলে মন্তব্য করেন তিনি। পুতিন কেবল প্রচারের উদ্দেশ্যে এই যুদ্ধবিরতি ঘোষণা করেছেন বলেও দাবি করেন জেলেনস্কি। এদিন পাল্টা দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাদের অভিযোগ, ইউক্রেন যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে 1000 বারেরও বেশি। ইউক্রেনীয় বাহিনী রুশ অবস্থানে 444 বার গুলি ছুড়েছে এবং 900রও বেশি ড্রোন হামলা চালিয়েছে। শনিবার সব ধরনের আক্রমণ বন্ধ করে 20 এপ্রিল মধ্যরাত পর্যন্ত তা বজায় রাখার ঘোষণা দেয় রাশিয়া। এ সময় সব ধরনের শত্রুতা বন্ধ রাখার জন্য পুতিন তার বাহিনীগুলোকে নির্দেশ দেন। অর্জিতা সোহেজিন, সময় সংবাদ। ভারতের মহারাষ্ট্রের নাসিকে তীব্র পানির সংকট দেখা দিয়েছে। এক কলসি পানির জন্য প্রতিদিন হাঁটতে হয় 2 কিলোমিটার পথ। তারপরও মেলে না স্বচ্ছ পানি। ময়লা শেওলা মিশ্রিত পানি খেয়ে অসুস্থ হয়ে পড়ছে শিশুরা। গরমে শুকিয়ে গেছে কুয়ো, সংরক্ষণে নেই বিশুদ্ধ পানীয়। এক কলস পানির জন্য কত চেষ্টা, পানির অপর নাম জীবন হলেও এক্ষেত্রে তা বলা যায় না। পান করার পর উল্টো ভুগতে হয় নানা রোগ বালাইয়ে। গাঢ় বাদামি এই পানি, মাটি, শ্যাওলা, ছত্রাক সব মিলে যেন ভয়াবহ বিষাক্ত তরল। তবুও এই পানি সংগ্রহে 2 কিলোমিটার পথ পাড়ি দিতে হয় নারীদের। ভারতের মহারাষ্ট্রের নাসিকের ছোট্ট একটি গ্রাম, যেখানে ভয়াবহ পানি সংকটে ভুগছেন বাসিন্দারা। এক ফোঁটা পানির জন্য প্রতিনিয়ত লড়াই করতে হয় তাদের। সরকারি নথিতে পানি সরবরাহের কথা থাকলেও এখানকার মানুষের ভরসা পুকুর বা কুয়োর পানি। ফুটিয়ে কাজ হয় না, খেয়ে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে। আমরা পানি সংগ্রহ করব নাকি সন্তানদের হাসপাতালে নিয়ে যাব? পানি সংগ্রহে ব্যস্ত থাকায় গত 2-3 মাস কোনো উপার্জন করতে পারিনি। কথাগুলো বলছিলেন হতাশায় ভুগতে থাকা এক মা চন্দ্রাবাই, অথচ তার কথা শোনার কেউ নেই। মহারাষ্ট্রের পশ্চিমাঞ্চল ভারতের সবচেয়ে খরাপ্রবণ অঞ্চলগুলোর একটি। সরকারি হিসেবেই 2024 সালে রাজ্যের 17টি এলাকা রয়েছে এক্সট্রিম ওয়াটার স্ট্রেস অবস্থায়। এর মধ্যে রয়েছে পুনে, সোলাপুরের মতো এলাকাও।
বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের পাশাপাশি অনিয়ন্ত্রিত ভূগর্ভস্থ পানি উত্তোলন এবং পানির বন্টনে বৈষম্য এই সংকটের মূল কারণ। বড় শহরে ঝর্ণার মতো পানি আর গ্রামে পানির জন্য কুয়োয় নামছে নারী শিশুরা। ভারতের পানি সম্পদ মন্ত্রণালয়ের তথ্য মতে দেশের ৬৬টি জেলার অর্ধেকের বেশি গ্রাউন্ড ওয়াটার ডিপ্লেশনের কবলে। ২০৫০ সাল পর্যন্ত এভাবে চলতে থাকলে দেশের অর্ধেক জনগোষ্ঠী বিশুদ্ধ পানির বাইরে থাকবে। বিশেষজ্ঞদের মতে নাসিকের গ্রামগুলোতে এখন দরকার টেকসই সমাধান। বৃষ্টির পানি সংরক্ষণ, বিকেন্দ্রীকৃত পানি সংরক্ষণ ও কৃষিক্ষেত্রে পানির অপচয় রোধের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। রাইসা জান্নাত, সময় সংবাদ। জানাবো দেশের খবর। প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে শ্রম সংস্কার কমিশনে নিয়ে রাজধানীর বিজয়নগরে চলছে ব্রিফিং, সরাসরি যাচ্ছে সেখানে। আমি সমস্যা নিবন্ধনের কথা বলেছি, আমি জবাবদিহি এবং কার্যকর একটা প্রাতিষ্ঠানিক কাঠামোর কথা বলেছি, যেটা বলি শ্রম সংস্কার কমিশনে, যে শ্রম সংস্কার কমিশন থাকবে ঠিক তেমনি একটি সামাজিক নিরাপত্তা সামাজিক সংলাপ ফোরাম থাকবে, জাতীয় সামাজিক সংলাপ ফোরাম, যেখানে আমাদের মালিক শ্রমিকদের প্রতিনিধি, সরকারি প্রতিনিধি, বিশেষ করে উন্নয়ন সহযোগিতার প্রতিনিধি থাকবে, যারা বিভিন্নভাবে বাংলাদেশের শ্রম জগৎ নিয়ে উদ্বিগ্ন থাকে, পরামর্শ থাকে তাদের, এবং আমাদের ব্যবসায়িক প্রতিনিধিরা থাকবেন, বিভিন্ন আন্তর্জাতিক ফ্রন্ট সংগঠনের প্রতিনিধিরা। আমরা বৈষম্য দূরীকরণের জন্য এবং কর্মক্ষেত্রে যৌন হয়রানি সহ সব ধরনের সহিংসতা বন্ধের জন্য কিছু সুনির্দিষ্ট সুপারিশ করেছি, যেখানে কি কি থাকতে হবে। শুধু হাইকোর্টের আদলে কমিটি করা না, আইনের কোথাও কোথাও পরিবর্তন হবে, প্রতিকারের কি কি ব্যবস্থা থাকবে। আমরা বিশেষভাবে সার্বজনীন মাতৃত্বকালীন সুরক্ষার সুপারিশ করেছি, যেটি ৬ মাস হতে হবে এবং এটি ২ বছর পর্যন্ত বাড়ানো যাবে। কারণ আমরা জানি যে বাংলাদেশে বহু ব্যবস্থা আছে যেখানে একজন নারী বা একজন পুরুষ 5 বছর পর্যন্ত ছুটি নিতে পারে একটা দপ্তর থেকে। সরাসরি যুক্ত ছিলাম শ্রম সংস্কার কমিশনের ব্রিফিংয়ে। ছিল আন্তর্জাতিক সময়ে, সঙ্গে থাকুন সময়ে।